হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি যে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি আসলে আমার এত ফেড আপ ছিলাম, আমি জানি আই ডোন্ট নো যে আমি তোমাদেরকে কীভাবে এটা ডেসক্রাইব করবো। আমি জানি না বাংলাদেশ আসলে কতটা মানে কতটা বেশি বসবাসযোগ্য, কারণ আমি রিসেন্টলি কোনো স্টাডি পড়ি নাই বা আমি জানি না। কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমি যে পরিমাণ ট্রাফিক দেখতেছি, ধরো তেলের কথা যদি ধরো, ওকে তেলের লাইন, এখানে হচ্ছে একটা তেলের লাইন থাকতেছে, একটা তোমার বাইকের লাইন থাকতেছে। নট নেসেসারি যে এখনই এটা হয়েছে, আগেও এটা থাকে যে লাইন থাকে লাইনে। বাট আমি জানি কী কারণে রাস্তায় এত বেশি ট্রাফিক। আজকে আমি যেটা ফিল করলাম, তোমরা সবাই জানো যে এখন কী পরিমাণ গরম। ঢাকাতে তো আরও বেশি ট্রাফিকটা থাকে, অন্য অন্য সিটির চেয়ে বেশি ঢাকাতে, অন্য ডিস্ট্রিক্টগুলোর চেয়ে। তো আজকে যখন আমি আজকে না, লাস্ট অনেকদিন ধরেই, বাট আজকে না আমার থাকে না কিছু সময় একদমই মনে হয় যে অর্থিত কিনা, 2 ঘন্টা আমি একই জায়গায় বসা ছিলাম টাইপের অবস্থা। এবং আমি যে গাড়িতে আসলাম, ওই গাড়িতে আমি আল্লাহর রহমতে একটা সিট পাইছি, এবং বাকি অনেক অনেক মেয়েরা ছিল যারা দাঁড়ায় ছিল, ছেলেরা ছিল, ডেফিনেটলি ছেলে মেয়ে সবাই দাঁড়াই ছিল। বাট আমি মেয়েদের কথাটা বললাম আর কি, ওইটা আমার ভালো লাগছে একটু করি। তো মেয়েদের কথাটা আমি একটু বললাম, হ্যাঁ, কারণ গরমে দেখা যায় যে অনেকে হিজাব করো যারা তোমরা, তাহলে তোমাদের তো আরও বেশি কষ্ট হয়। তো মেয়েরা আমি দেখলাম যে যারা হিজাব করে তারাই আছে ব্যাগগুলো। ছেলেদের সময় তোমাদের একটা সুবিধা কি, তোমরা তো দেখো মানি ব্যাগ আছে তোমাদের কাছে, তোমাদের পকেটে, হাতে তেমন কোনো এসেনশিয়ালস নাই। মেয়েদেরকে দেখবা ম্যাক্সিমাম ক্যারি ব্যাগটা থাকে। তারপরে ড্রেস আপের ক্ষেত্রেও ফ্লেক্সিবিলিটি কম বাংলাদেশে। ম্যাক্সিমাম মেয়ে দেখা যাচ্ছে 3 পিস পরে, ওড়নাটা ঠিক করতে হচ্ছে, সব মিলাই একটা মেস অবস্থা। ব্যাগ হাতে, একটা মোবাইল, যদি আবার ফোন আসে এর মাঝখানে আবার এসে ভাড়া যদি চায় তোমার কাছে, আবার তুমি পার্সা থেকে টাকা বের করতেছো, এটা একটা মেয়েদের জন্য এই জন্য একটু সমস্যা। ছেলেদের জন্য যে সমস্যা নাই সেটাও না, তোমরাও ঘামতেছো, তোমরাও ইকুয়াল টাইপের কষ্ট করতেছো। জাস্ট মেয়েদের আমি সিনারিটা তো একটু বললাম, যেহেতু অ্যাজ এ ফিমেল আই ক্যান টেল। তো আজকে এত বেশি জ্যামের মধ্যে আমার কাছে না লিটারেলি মনে হয়েছে যে বাংলাদেশে থাকার কতটা অর্থিত। তো আমি যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি, আফটার দ্যাট আমার সাথে সব ফ্রেন্ডরা দেখা গেলো বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। দ্যাট টাইম আমি না আমার নিজেকে এটা বলতাম যে আমি তো আমার দেশকে অনেক ভালোবাসি, আই কান্ট লিভ ইট। আমি আমার দেশকে ছেড়ে দেবো এটা আমি ভাবতেই পারতাম না। দেশ কেন ছাড়বো আমি বুঝতাম না কিছু। তো একটা পর্যায়ে যখন পড়াশোনা শেষ করলাম, চাকরিতে ঢুকলাম, চাকরি অনেক বছর করা শেষ হয়ে গেল, তারপর আমার একটা রিয়েলাইজেশন আসলো, আই গট স্টাক ইন টু মাই ক্যারিয়ার অ্যাজ এ ফিমেল। প্রাইভেট জবে আমি ডুইং প্রাইভেট জব। তো ওইখানে দেখা যায় যে একটা ঝামেলা, ধরো গভর্নমেন্টে জবে কীভাবে আগে অ্যাপ্লাই করতে, আমার কাছে অত ইন্টারনেটের অ্যাক্সেস ছিল না। আই কুডেন্ট ডু দ্যাট অলসো। আচ্ছা গেল। তারপরে এই যে চলাচলের ক্ষেত্রে যেটা আমি বললাম, তো যে ধরো তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কাজ করতেছো এভরিডে, হ্যাঁ, প্রতিদিন এত কষ্ট করে। আফটার দ্যাট হোয়াট উই আর গেটিং, আমাদের পার্সোনাল কোনো কার নাই। বাইরের দেশে আমি কিন্তু খুব একটা কান্ট্রিতে ভ্রমণ করি নাই, আমার অত চান্সও হয় না, সুযোগও হয় নাই, দরকারও পড়ে নাই। সুযোগ থাকলে তোমার, দরকার না থাকলে ইউ টেক দ্য অপরচুনিটি, রাইট? কারো ক্যারিয়ারের ক্ষেত্রে বা এডুকেশন পারপাসে অনেকে যায় বিভিন্ন জায়গায়, আমার কাছে আমার দরকার হয় নাই। তো যেটা বলতেছিলাম, আমি ইন্ডিয়াতে পাশের দেশে দেখো যখন গেছি, ওরা আমাদের থেকে অনেক অনেক ডেভেলপড, সেম স্টাডিজ করে ওরা আমাদের মতনই। ধরো তোমরা যারা ভালো ইউনিভার্সিটি থেকে ভালো স্টুডেন্টরা যারা পড়াশোনা করছো, খারাপদের কথা আমি বলতেছি না, কে খারাপ কে ভালো, দ্যাট ইজ ডিফারেন্ট। ধরো প্রত্যেকটা দেশের একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থাকে, যেখান থেকে আমরা পড়ার সুযোগ পাওয়ার পরে আমরা তাদেরকে কোয়ালিফাইড করি যে দে আর গুড, কেপাবল অর এলিট ক্লাস অফ দ্যাট কান্ট্রি। স্টাডির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে আমি বলতেছি না। তো ধরো তুমি বাংলাদেশের একটা ভালো নাম করা ইউনিভার্সিটি বা কলেজে চান্স পাইতে, তোমরা সবাই জানো আমি অনেক জায়গায় চান্স পাই না, তাই না? তার যে চান্স পাইছে ডেফিনেটলি দে আর বেটার ফ্রম মি। তো দ্যাট ডাজন্ট মিন কি আমি খারাপ হয়ে গেছি, আমি ওইটা বলতেছি না। আমি বলতেছি একটা স্টেজ থাকে সব কিছুতে, এটা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে, আমি মানলেও আমি না মানলেও, রাইট? তো
তো এখন যেটা বলতে চাচ্ছি আমি, আমার মেইন কথাটাই আসি, সেটা হচ্ছে যে ধরো আমি যখন দেশের বাইরে, ভারতেও আমি গেছিলাম, ইন্ডিয়াতে যখন আই ট্রাভেলড, আমি দেখছি ওরা আমাদের মতোই এডুকেটেড পারসন, আমরা যেই ধরনের বই পড়তেছি, যেই প্রফেশনে আছি ও সেই প্রফেশনে আছে। ওয়েন আই এক্সচেঞ্জ ফিউ কনভারসেশন, মানে থট এক্সচেঞ্জ করছি, তখন দেখছি যে অনেক কিছুতে আই নো বেটার দেন দেম অলসো, ফিউ পয়েন্ট অর ইকুয়াল আই নো অ্যাজ লাইক অ্যাজ দেম। বাট ওরা ওদের কান্ট্রিতে যা যা অ্যাভেল করতেছে আমি তো অ্যাভেল করতেছি না। আমি একটা ভালো শ্যাম্পু কিনতে গেলে দেখা যাইতেছে আমি বুঝতেইছি না যে কোনটা হলমার্ক আছে, কোনটা নাই, কোনটা আছে, কি এটা আছে। আর মুখের কোনো ক্রিম তো আমি কিনতেই ভয় পাই বাংলাদেশের, যে কোনটা আমি অ্যাকচুয়ালি, কারণ গভর্নমেন্ট থেকে তো আমাদের এমন কোনো প্রোডাক্ট বলে নেয় যে এগুলো আসলে কোনটা কী হইতেছে আমরা বুঝতে পারছি না। আর ম্যাক্সিমাম জিনিস আছে বাংলাদেশে অনেক কিছু বানাই না আমরা। এটা একটা দেখো, এটা আমাদের শর্টকামি, সেটা আমাদেরকে মেনে নিতে পারে কিছু জিনিস। যেটা আমাদের ভালো আছে সেটা আমি অন্যদিন কথা বলবো। আমাদের অনেক কিছু ভালো আছে বাংলাদেশের, যে মানে এত সুন্দর একটা দেশ, আমি জানি না যে এত মায়া ভরা একটা দেশ, এত সুন্দর পবিত্র একটা দেশ কয়টা আছে পৃথিবীতে, আল্লাহ পাক ভালো জানেন। সেটাতে আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং টু দ্যাট। আমি আমাদের চ্যালেঞ্জিংগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আচ্ছা, এই জিনিসটা যেটা বলতেছি, যে আমি একটা ক্রিমও কিনতে পারি না সাহস করে। ধরো একটা লিপস্টিক, এই লিপস্টিকও আমি কিনতে সাহস পাই না যে কোনটা কিনবো কোনটা না কিনবো, মানে কোনটা ভেজাল, কোনটা রিয়েল, কোনটা নকল। আর তারপরেও আছে, ধরো যে ভেজাল নাই, প্রোডাক্টটা খুব ভালো, এত এক্সপেন্সিভ একটা লিপস্টিকের দাম যদি 2100, 2500, 1500 এই রেঞ্জের হয়, কয়টা মেয়ে আসো যে আমরা কেনাকাটা করতে পারবো, রাইট? এখন 200-300 লিপস্টিক তো এভরিওয়ান, মানে সবাই, তুমি চাইবা না যে আমি আমার ঠোঁটটাকে নষ্ট করে ফেলি, রাইট? এটা একটা ব্যাপার। ছোটোবেলায় যখন ছিলাম তখন হয়তো বা আম্মু কিনে দিত, তখনকার দামও অন্যরকম ছিল, কোয়ালিটি ভালোও ছিল। আর এখনকার 200-300 মানে তো ইউনো। তো আর নর্মাল একটা ধরো ভালো ব্র্যান্ডের লিপস্টিক কিনতে গেলে সেটা 1500-2000 রেঞ্জে চলে যাইতেছে, তাই না? তো একটা লিপস্টিকের যদি তুমি একটা শেড কেনো 1500-2000, তুমি যদি 2-3টা শেড রাখতে চাও, যে একটা একটু লাইট কালার, একটু পার্টিতে যাওয়ার জন্য একটা ডার্ক কালারের লিপস্টিক তুমি রাখবা, তাহলে 3-4 হাজার টাকার ইউ উইল হ্যাভ অনলি লিপস্টিক, যেটা কয়টা মেয়ে বেয়ার করতে পারে আই ডোন্ট নো দ্যাট। তো আর একটা জিনিস বলি, এটা বললাম লিপস্টিকের কথা, কারণ আমি বাকি কোনো কিছু আমি ইউজ করি না নর্মালি। আবার ধরো যারা একটু মেকআপ টেকআপ করো, ওরা ওইটার দাম বলতে পারবো, ওইটার দাম আমি বলতে পারবো না, কারণ আমি নর্মালি লিপস্টিক ইউজ করি, এই জন্য আমি বলতে পারবো। সানস্ক্রিনটা আমি ইউজ করি, ওইটার দাম আমি বলতে পারবো, হাতে দেওয়া যায় না সানস্ক্রিনে। ধরো 2500-2000 টাকা দামের এক একটা ভালো, যদি একটু বড় সাইজে তুমি এমএল দেখে কিনতে চাও। তো অনেকের আছে যে উইন্টারে একটা সানস্ক্রিন ইউজ করো, আর একটা হইতেছে সামারে ইউজ করো। তো দুইটা সানস্ক্রিন কিনতে গেলে তো তাহলে আলহামদুলিল্লাহ বুঝতেই পারতো তো তোমার পকেট খালি। এটা গেল দুইটা ইসের নাম বললাম। তারপর যদি তুমি ড্রেসের কথা বলো, রেপ্লিকা যদি তুমি পরো, এই কাপড়টা হয় এত শক্ত, হ্যাঁ, রেপ্লিকার কাপড় হয় এত শক্ত যে আমি জানি না এটা কীভাবে কি আমি জাস্টিফাই করবো কম দামেরটা যদি কিনতে চাই। আর যদি একটু ভালো জামা কিনতে চাই 5-6 হাজার টাকা দাম। আমি ঈদের আমার ব্লগ দেখলে তোমরা ওইখানে দেখবা। তো মানুষ কি করবে বলো? একটা মেয়ে যদি একটা পার্স কিনতে যায় তাইলে তার 2-3 হাজার টাকা দাম হয়, ক্যারি ব্যাগ পার্স যেটা ক্রস বেল্ট 2-3 হাজার টাকা নিচে নেয়, তাই না? তো সেই মেয়েটাই যদি একটা ছোট পার্স কিনতে চায়, যে হ্যান্ড পার্স যেটা ছোটো রেগুলার ইউজের জন্য, সেটা 1500-2000-এর নিচে নেয়। যদি আর একটু বড় ব্যাগ কিনতে যাও, যে ঠিক আছে অন্য একটা জায়গায় টিকনিকে যাবো, একটা রাখি 3-4 হাজার টাকা দাম হবে। একটা মানুষ 10,000 টাকার খালি ব্যাগ কিনবে, কয়টা মেয়ে পারে আই ডোন্ট নো দ্যাট। তো এই যে জিনিসগুলো, জুতা জামা সবই আর কি এক 1 by 1 আমি যদি বলা শুরু করি সবই আসবে, এবং তোমরা আমার সাথে অ্যাগ্রি করবো আই গেস। তেল কোনটা ভালো হবে? ম্যাক্সিমাম হলিক্রম ছাড়া তেল বিক্রি হইতেছে আমাদের দেশে, এবং উই আর ইউজিং দ্যাট। তো আমি যেটা বলতেছিলাম, আমি যখন বাইরের কান্ট্রিতে আমার যাওয়া হয় নাই, তোমরা যারা জানো আমার চেয়ে অনেক বেশি ভালো জানো। আমি শুধু গেছি ইন্ডিয়াতে, তো আমি ওইটাই বলতে পারি। ওদের এয়ারপোর্টের ফ্যাসিলিটিস বলো, বা জাস্ট ওখান থেকে বের হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় ফ্যাসিলিটিস, আমি ওখানে যে একটা মিল্কশেক খাইছিলাম হইতেছে 320 রুপিতে। গ্লাসটা ছিল লিটারালি এত বড় একটা গ্লাস ছিল, এত মোটা একটা গ্লাস। দেয়ার ওয়াজ গুড হচ্ছে তোমার মানে কাগজের একটা স্ট্র ছিল, যেটা হইতেছে তোমার কি বলে এটাকে, ডিজলভ হয়ে যাবে যেগুলো আর কি। তো এরকম একটা মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি স্ট্র দিয়ে। আর আমার দেশে যদি অনেক সময় আমি দেখা যায় যে বিভিন্ন জায়গায় লাচ্ছি খাইতেছি, আমি কোল্ড ড্রিঙ্কস খাইতেছি, আমি স্ট্র ইউজ করতেছি, হইতেছে তোমার প্লাস্টিকের একটা, তাই না? ওদের দেশে আমি যখন খাইতে গেলাম বিভিন্ন জায়গায়, আমি দেখছি যে ওই রিসাইকেলড কাগজ দিয়ে আর কি ওরা কী করে, তোমার হচ্ছে খাবারের যে ওয়ান টাইম ইউজগুলো থাকে, ওরা প্লাস্টিকটা অনেক রকম দিচ্ছে।
এই যে জিনিসগুলা, আমি একটা আমাদের পাশের একটা দেশ, তাই না, যেখানে আমার যাওয়ার সুযোগ হইতেছে, আমার একটা কাজ ছিল, দ্যাট বিকজ আই কুড গো, আর একটু কম প্রাইসের মধ্যে যাওয়া গেছিলো। কম প্রাইসও বলবো না, আমি আমার ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গিয়েছিলাম, তখন হচ্ছে আসা যাওয়া মিলে আমার 25,000 সামথিং টাকাতে পড়ছিল, আসা যাওয়া মিলে শুধুমাত্র প্লেন কস্ট। আর আর বাকি যদি ওখানে যে কিছু কেনাকাটা করি সেটা ছিল, আমি একটা গোল্ডের আংটি কিনছিলাম, রিং, ওইটাতেও আমার রুপিতে কিনছিলাম, তখন হচ্ছে যে যতটা লাগছে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে বাংলাদেশে আসলে কতটা আমাদের প্রাণের বাংলাদেশ কতটা আসলে এখন সুস্থ আছে, এটা আসলে জানার বিষয়। মানে আমি যে পয়েন্টগুলো বললাম, আমি জানি না যে এই রিসেন্ট ডেজে তোমরা দেখছো অনেক রকমের ইলেকশন ছিল, অনেক কিছু ছিল, কোন দল কি করছে না করছে, কোন দল আসবে কোন দল যাবে, আমার মনে হয় না যেই দলই আসে যেই দলই যায়, হ্যাঁ, এখন যারা গভর্নমেন্টে আছেন, আগে যারা ছিলেন, মাঝখানে যারা ছিলেন, যারা আসবেন আরও 50 বছর পরে আসবেন, তারা কেউ দেশের ক্ষতি চায়, এটা আমি বিশ্বাস করি না। মানে দেশের কেউ ক্ষতি চায় না, বাট স্টাইলটা আলাদা থাকে, আই ডু বিলিভ ইন দ্যাট। এখন এইখানে তোমরা কে কী বলবো আমি জানি না, বাট আমার কেন যেন মনে হয় যে দেশের কেউ ক্ষতি চায় না, এটা আমার মনে হয়। আচ্ছা, আমার একটু মানে কয়েকদিন ধরে না একটু ইয়ে করতে ইচ্ছা করতেছে তোমার, মানে আমার না হঠাৎ করে মনে হচ্ছে দেশ সেবার প্রতি খুব একটা ইন্টারেস্ট গ্রো করছে সাডেনলি, এই যে এই বছর যখন ভোট হইলো তখন থেকে, হ্যাঁ, মানে ভেতর থেকে একটা ইয়ে জাগতেছে যে আমার মনে হয় এই টাইপের কোনো কাজ করা উচিত, যেটাতে ডিরেক্ট ইউনো প্রগতিশীল কোনো কাজের প্রতি আমার একটু সৃজনশীল, প্রগতিশীল বা একটু ডেভেলপমেন্টে, পিপুলস ডেভেলপমেন্ট আর গ্রুমিংয়ের ক্ষেত্রে কাজ করার আমার খুব ইচ্ছা হয়েছে। ইউটিউবে আসার পর থেকে আমি একটা জিনিস যেটা আমার জন্য খুব ভালো হয়েছে সেটা তোমাদেরকে বলি, সেটা হইতেছে আমার কথা বলার একটা জায়গা হয়েছে। আই ওয়াজ লুকিং ফর এ প্ল্যাটফর্ম ওয়ার আই ক্যান টক। আর ইউটিউব হইতেছে এমন একটা মাধ্যম যেখানে আমি ঘরে বসে আরামে করে তোমাদের সাথে কথা বলতেছি এবং কোনো কিছু দ্বারা প্রভাবিত না। আই এম জাস্ট ফ্রি, আ ফ্রি সোল, রাইট? আমি আমার মানে একদম সাধারণ রুট লেভেল থেকে আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাদের কাছে বলতে পারি। আই ওয়াজ নিডেড ইন প্ল্যাটফর্ম, আর ইউটিউব হইতেছে সেই টাইপের একটা প্ল্যাটফর্ম। তো যাই হোক, আজকে আমি বেশিক্ষণ কথা বলবো না তোমাদের সাথে, জাস্ট একটু রেগুলার ডে চ্যাট করলাম। এই যে আমি চা নিয়ে বসছি, চা খাচ্ছিলাম, আমার গাছটা, আমার গোলাপের গাছ। ও আচ্ছা, আমার রুমে যখন পর্দা কিনতে যাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে যদি পারি ভিডিওতে দেখাবো। হচ্ছে আমি একটু পজ নিয়ে আবার ভিডিওটা একটু শ্যুট করলাম তোমাদের সাথে। সেটা হচ্ছে যে আমি আজকে তো বেশিক্ষণ তোমাদেরকে সময় দিতে পারবো না, নিজেরও অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করতেছিলাম। আমি একটা জিনিস যেটা দেখছি যে প্রবলেম নিয়ে বেশি ঘাটাইতে গেলে প্রবলেমটা আরও বেশি বেড়ে যায়। আই ডোন্ট নো, এটা আমি বলছি পার্সোনাল লাইফের কথা, রাষ্ট্রীয়ভাবে বলি নাই। বাংলাদেশের সমস্যাগুলো তো যারা যোগ্য নেতৃত্ববৃন্দ আছে ওনারা তুলবে, সমাধান হবে, দিস ইজ দ্য প্রসেস, ওইটা না। আমি বলতেছি যে হচ্ছে ইউনো নিজের সমস্যাগুলোর কথা যত বেশি বলা যায় তত বেশি জিনিসটা বাড়ে। যেমন আজকে আমি আমার এক কলিগের সাথে কথা বলতেছিলাম, তো অনেক কথার মাঝখানে অনেক কথাই হইলো, তো সেও তো আরও অনেক কিছু শেয়ার করলো। মানে যেটা আমি বুঝলাম, মানে মানুষ কারো উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলে এবং সে মানে ধীরে ধীরে সে বুঝে তো যাবেই, এটা হলো কথা। তুমি বুঝাও বা না বুঝাও, দে উইল গেট সামথিং। তখন থেকে দেখা যায় যে ঝামেলাটা শুরু হয়ে যায়, মানে তখন সবাই খুব কমফোর্টেবল হয়ে যায়। আমি জানি গ্র্যান্টেড যে বলে না, একজন আরেকজনকে গ্রান্টেড নিয়ে গেছে, এই কথাটা কতটা অ্যাপ্লিকেবল। আই উড সে যে কমফোর্টেবল হয়ে যায় একজন আরেকজনের সাথে বেশি, মানে বেশি কমফোর্টেবল হয়ে গেলে একটা বিপদ। তোমার সাথে কেউ বেশি কমফোর্টেবল হয়ে গেলে বিপদ, তুমি কারোর সাথে বেশি কমফোর্টেবল হয়ে গেলেও বিপদ। কেউ তোমার সাথে বেশি কমফোর্টেবল হয়ে গেলে তারা তাদের সব কিছু তোমার সাথে শেয়ার করা শুরু করবে, সব রকমের চেহারাটা তোমাকে দেখানো শুরু করবে, যেটা আসলে মর্যাদার বাইরে হয়ে যায় কিছু জিনিস, ওরকম আর কি। আর তুমিও দেখা যাবে যে লিমিট ক্রস করে পার্সোনাল স্টাফ ইউজ টু শেয়ার। তো এই জিনিসটা সবাই নিজের একটা বাউন্ডারি রাখো, এটা আমি বলবো। আর আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমরা সবসময় নোটিস করবা আপকামিং টাইমে ইনশাল্লাহ, আই হোপ সো ইনশাল্লাহ। আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে, আমার যেহেতু নতুন চ্যানেল, আই ডোন্ট নো তোমরা আমার ভিডিওগুলা পুরোটা দেখো কি না, আর না দেখলে আই থিঙ্ক যে আমার প্রত্যেকটা
ভিডিওতে এতগুলো ভিউ আসতো না, একজন মানুষ দেখলে পরের দিন হয়তো সে দেখতো না। বাট আই চেকড মাই রিটেনশন এবং আমি দেখছি যে তোমরা আমার ভিডিওগুলো লাইক করো। এই কারণে আসলে আমার আরও বেশি, যেমন আজকে আমি অনেক বেশি টায়ার্ড, আমি কথা না বললেও হয়তো বা পারতাম, বাট তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। তো এই কারণে আমার বেসিক্যালি বলা। আর তোমরা আমার কথাগুলো শুনতেছো, দেখতেছো, ভিউ দেখতেছো, আওয়ার আমি চেক করতেছি, রিটেনশন আমি চেক করতেছি। সো আই ক্যান সে যে ইউ পিপল আর লাইকিং মাই ভিডিওস, রাইট? তো এই কারণে তোমরা আমার ভিডিওতে মোটিভেশন পাবা। আই উইল ট্রাই টু গিভ সাম মোটিভেশন। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, কারো যদি কোনো কাজে লাগে ডেফিনেটলি ইউ ক্যান ফলো তো ডেফিনেটলি, আমি জানি না ফলো করার কথাটা ওয়ার্ডটা ঠিক হবে কি না। কারো যদি কোনো কিছু ভালো লাগে পিক করতে পারো, লাইফে কোনো জায়গায় কখনো যদি অ্যাপ্লাই করতে মন চায় অথবা তোমার সাথে ক্রস চেক করতে চাও সেটা করতে পারো। আর একটা জিনিস, আমি কিছু তোমাদের কমিটেড আমার ভিডিও ছিল যেগুলো আমি দিব, সেগুলো এখনও আমি দিতে পারি নাই, বাট আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দিব। ওইটা নিয়ে আমি কয়েকটা ভিডিও নিয়ে আমি কাজ করছি, সেগুলো আমি আপলোড করব। ডেইলি ব্লগের কারণে আমি হয়তো বা দেখো এখন রাইট নাও তোমরা আমার হয়তো কিছু ডেইলি ব্লগ পাইতেছো আর মোটিভেশন স্পিকিং পাচ্ছ। আপকামিং টাইপে আরেকটু আমি ডেইলি ব্লগটা বাড়াবো, মোটিভেশনটাও আমি দিব তোমাদেরকে। এটা আমার একটা মানে কি বলে এটাকে চ্যারিটি পারপাস বলতে পারো। কারণ আমি যখন বললাম না আমার একটা অনেক ফেজ গেছে এমন যে আমি কারোর সাথে কথা বলার জন্য খুঁজতেছিলাম বাস্তব জীবনে, কিন্তু ভার্চুয়াল লাইফ বাদে, ধরো ইউটিউবে কেউ আমাকে মোটিভেশন ভিডিও দিতেছে সেটা বাদে আই ওয়ান্টেড টু টক উইথ সামওয়ান, মানে 3Dতে কথা বলতে চাচ্ছিলাম। সবাই আমাকে চার্জ দেখাইছে যে কাউন্সিলিং বলো বা যে কোনো কিছু বলো এত টাকা এত টাকা এত টাকা। বাট আমি মনে করি যে আমি যতদিন পারবো তোমাদেরকে মোটিভেশন আমি কথা বলবো, চেষ্টা করব তোমাদের মোটিভেট করতে, বা লাইফে আসলে তুমি একা না এই ফিলটা করার জন্য আমি চেষ্টা করব। আর ডেইলি ব্লগটা তোমরা পছন্দ করো, ওইটা আমি আসলে রাতে বাসায় আসার পরে আর কি ক্যাপচার করবো বলো। তো এই কারণে আমার ডেইলি ব্লগটাও পাইতেছো না তোমরা, এই জন্য আমার ফ্রেন্ডরাও আমাকে নক করছে। তো যাই হোক, আপকামিং শুক্রবারে দেখা যাক ডেইলি ব্লগটা। আর হচ্ছে এখন এই কয়দিন সময় না পাবো, মোটিভেশন স্পিকিংটা থাকবে ইনশাল্লাহ, লাইফ লেসন থাকবে ইনশাল্লাহ, সমসাময়িক কিছু বলার থাকলে থাকবে ইনশাল্লাহ, পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থাকলে থাকবে ইনশাল্লাহ। এই ধরনের জিনিসগুলো আই উইল বি ইন টাচ উইথ অল অফ ইউ। আর ফ্রাইডেতে আমি চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার, আর চেষ্টা করব যে আমি তোমাদের কমিটেড ভিডিওগুলোও আপলোড করে দেওয়ার। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো, গুড নাইট। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবা যাতে তারা সাবস্ক্রাইব করতে পারে। আর এখন এত গরম, বেশি বেশি পানি খাও, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।